আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সমাজে টিকে আছে। বিষয়টার নাম শুনলেই বোঝা যায়, ক্ষমতার অপব্যবহার। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে ক্ষমতাশালীরা নিজেদের অন্যায়ের পক্ষে অদ্ভুত সব যুক্তি দাঁড় করায়। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ২৫০০ বছর আগের সেই বিখ্যাত গল্পকার ঈশপের চিরন্তন একটা রূপকথা, নেকড়ে ও মেষো শাবক। আমরা শুধু গল্পটাই শুনব না, বরং এর ভিতর দিয়ে আমাদের আধুনিক কর্মক্ষেত্র আর সমাজে যে ক্ষমতার একটা নীরব লড়াই চলে তার দারুণ একটা বিশ্লেষণও দেখব। আজ আমরা ধাপে ধাপে বুঝব যে স্বৈরাচারী মানসিকতার মানুষেরা ঠিক কিভাবে নিজেদের কাজের জন্য একের পর এক অজুহাত তৈরি করে। আমাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা কখনো না কখনো উকি দিয়েছে। আচ্ছা, দৈনন্দিন জীবনে কি এমন হয় না যে কোনো কারণ ছাড়াই একদম বিনা দোষে কাউকে হঠাৎ করে দোষী বানানোর চেষ্টা চলছে? ইতিহাস ঘাটলে বা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকালে কিন্তু একটা ব্যাপার একদম স্পষ্ট। প্রভাবশালী মানুষেরা প্রায় দুর্বলদের উপর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য নানারকম বাহানা বা অজুহাত তৈরি করে। এর পেছনের কারণটা জানলে অবাক হবেন। এটা খুবই সিম্পল। তারা খুব ভালো করেই জানে যে তারা অন্যায় করছে, কিন্তু সেটাকে ঢাকা দেওয়ার জন্য তাদের তো একটা ন্যায়ের মুখোশ দরকার, তাই না? ঠিক এই জায়গাটাতেই আসল খেলাটা শুরু হয়। প্রথম পর্ব, অন্যায়ের অজুহাত। চলুন আমরা একটু কল্পনায় ২৫০০ বছর আগের সেই পাহাড়ি পরিবেশে ফিরে যাই। পর্ব ২, নেকড়ে ও মেষ শাবক, ক্ষমতার স্তরবিন্যাস। দৃশ্যটা একটু চিন্তা করুন। পাহাড়ের পাদদেশে একটা শান্ত নদী বয়ে চলছে। নদীর এক প্রান্তে একটা ছোট্ট নিরীহ মেষ শাবক জল খাচ্ছে, আর ঠিক সেই সময়েই ওপরের দিক থেকে হাজির হলো এক ক্ষুধার্ত নেকড়ে। এখানে নদীর ওপরের দিকে অর্থাৎ উজান থেকে দাঁড়িয়ে থাকা নেকড়ে আর নিচের দিকে থাকা মেষ শাবকের এই শারীরিক অবস্থানটা একটু গভীরভাবে খেয়াল করার মতো। এটা কিন্তু আমাদের সমাজ বা কর্মক্ষেত্রে ক্ষমতার স্তরবিন্যাস বা পাওয়ার ডায়নামিক্সের একটা নিখুঁত প্রতিচ্ছবি। নেকড়েটার উদ্দেশ্য একদম পরিষ্কার, সে মেষ শাবকটিকে খাবে। কিন্তু সে সরাসরি আক্রমণ না করে ওপর থেকে প্রচণ্ড রাগে চিৎকার করে উঠল, এই ছোকরা, তোমার এত বড় সাহস! তুমি নদী ধুলোবালি দিয়ে নোংরা করছো আর আমি সেই ঘোলা জল খাচ্ছি। তুমি আমার খাওয়ার জল নষ্ট করছো কেন? সত্যি বলতে এই অভিযোগটার কোনো ভিত্তিই নেই, কিন্তু এটা সাংঘাতিক আক্রমণাত্মক। ঠিক যেভাবে ক্ষমতাবান মানুষেরা দুর্বল কাউকে মানসিকভাবে কাবু করার জন্য একদম অবাস্তব আর অদ্ভুত সব অভিযোগ নিয়ে হাজির হয়। নেকড়ের ওই রাগান্বিত চিৎকারের বিপরীতে মেষ শাবকটি ভয়ে কাঁপতে কাঁপতে খুব বিনীতভাবে আর শান্ত স্বরে উত্তর দিল, হুজুর, আপনি একটু শান্ত হয়ে ভাবুন। আপনি তো নদীর উপরের দিকে দাঁড়িয়ে আছেন, আর আমি অনেকটা নিচে। জল তো আপনার দিক থেকে আমার দিকে আসছে। আমি কিভাবে আপনার জল নোংরা করতে পারি? এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যুক্তি। মেষ শাবকটির যুক্তি ছিল সম্পূর্ণ নিখুঁত, একদম অকাট্য। সে পয়েন্টটা একেবারে ঠিক ধরেছিল। কিন্তু সমস্যাটা হলো, অত্যাচারীর লক্ষ্য তো কখনোই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা নয়। নেকড়েটি যখন দেখল তার প্রথম যুক্তিটা ধোপে টিকল না, তখন সে কিভাবে তার অজুহাতগুলো বদলাতে শুরু করল সেটা একবার ভাবুন। প্রথমেই সে বলল জল ঘোলা করার কথা। সেই যুক্তি যখন খণ্ডিত হয়ে গেল, তখন সে দ্বিতীয় অজুহাত দিল, গত বছর তুমি আমাকে গালমন্দ করেছিলে। মেষ শাবকটি বিনীতভাবে জানাল যে গত বছর তো তার জন্মই হয়নি। তখন নেকড়েটি যুক্তির সমস্ত সীমা পার করে বলল, তুমি নও তো কি হয়েছে, ওটা নিশ্চয়ই তোমার বাবা বা তোমার বংশের কেউ হবে। এই কথা বলেই সে মেষ শাবকটির উপর ঝাঁপিয়ে পড়ে। মানে, বুঝতে পারছেন ব্যাপারটা? যখন যুক্তির অভাব ঘটে তখন আগ্রাসন যে আরও চরম আকার ধারণ করে, এটা তারই একটা পারফেক্ট উদাহরণ। পর্ব ৩, অজুহাত বনাম বাস্তবতা। চলুন এই প্রাচীন গল্পটি থেকে বেরিয়ে এসে একটু দেখি আধুনিক সমাজে এই চরিত্রগুলোর ছায়া আসলে কোথায় কোথায় লুকিয়ে আছে। নেকড়ের বানানো অজুহাতগুলো বাইরে থেকে শুনতে বেশ মহৎ লাগছে, তাই না? যেন সে নদী পরিষ্কার রাখতে চাইছে বা পুরনো অপমানের একটা সুষ্ঠু বিচার চাইছে। কিন্তু ভেতরের বাস্তবতা তো সম্পূর্ণ আলাদা। তার আসল উদ্দেশ্যই হল নিজের ক্ষমতা প্রদর্শন করা আর দুর্বলকে স্বীকার করা। আমাদের চারপাশে থাকা অত্যাচারী বা বুলিরাও কিন্তু ঠিক এই একই কাজ করে। তারা এমন একটা আবরণ তৈরি করে যেন তারা কোনো নিয়মনীতির কথা বলছে বা ন্যায়ের কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের মূল উদ্দেশ্য থাকে অন্যকে ছোট করা বা কোনো না কোনোভাবে ক্ষতি করা। পর্ব ৪, আত্মরক্ষায় সর্বাগ্রে। এবার প্রশ্ন হল, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের করণীয় কি? চলুন সমাধানের দিকে একটু নজর দেওয়া যাক। আমাদের চারপাশের এই আধুনিক নেকড়েরা হতে পারে কোনো ক্ষতিকর বা টক্সিক বস, অথবা সমাজের কোনো প্রভাবশালী অত্যাচারী ব্যক্তি। এদের ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা হলো অযথা তর্কে সময় নষ্ট না করা।
হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মেষ শাবকটির মতো যতই সঠিক যুক্তি দেওয়া হোক না কেন তা কোনো কাজেই আসবে না। কারণ আগেই বলেছি, তাদের উদ্দেশ্য তো সত্য জানা নয়। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যত দ্রুত সম্ভব সেই নেতিবাচক পরিস্থিতি বা মানুষটির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। নিজেদের মানসিক এবং শারীরিক সুরক্ষাকেই সবার আগে অগ্রাধিকার দিতে হবে। আমাদের আজকের এই পুরো আলোচনার একেবারে মূল নির্যাসটা হল, অত্যাচারী সবসময় তার অত্যাচারের জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে নেয়। এসবের এই নীতিবাক্যটি ২৫০০ বছর আগে ঠিক যতটা সত্য ছিল, আজ এই ২১ শতকে এসেও ঠিক ততটাই রেলিভেন্ট, ততটাই সত্য। এই একটা লাইন আমাদের খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয় যে ক্ষমতা যখন অন্ধ হয়ে যায় তখন সে আর ন্যায়ের পরোয়া করে না। যারা অন্যায় করতে বদ্ধপরিকর তারা কখনোই সত্যের মুখোমুখি হতে চায় না, বরং তারা চায় এমন একটা মিথ্যা, এমন একটা অজুহাত যা তাদের ওই ক্ষমতাকে একটা ভুয়া বৈধতা দেবে। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে সবার জন্য একটা উন্মুক্ত প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের আশেপাশেই তো এই আধুনিক নেকড়েরা রূপ বদলে ঘুরে বেড়াচ্ছে। আজকের এই অন্তর্দৃষ্টি ব্যবহার করে আমরা কি তাদের আমাদের দৈনন্দিন জীবনে চিহ্নিত করতে পারি? আশা করি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে সেই সব জটিল পরিস্থিতি বুঝতে এবং আত্মরক্ষার সঠিক সিদ্ধান্ত নিতে বেশ সাহায্য করবে। নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে পরবর্তী আলোচনায় আবারও যুক্ত হব আমরা। ততক্ষণের জন্য এই চিন্তার খোরাকটি সবার সাথে থাকুক। ভালো থাকবেন,